নমস্কার, টিভি নিউজ 10 এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি রীতা। শুরু করছি নিউজ আওয়ার। বিজেপির গীতা পাঠকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ চড়েছে। ধর্মের উস্কানি দিয়ে সাধারণ মানুষকে ধর্মের বেড়াজালে আবদ্ধ করতে চাইছে বিজেপি। সাধারণ মানুষের কণ্ঠরোধও করা হচ্ছে এই অভিযোগ তুলে দুর্গাপুর ডক্টর বি.আর. আম্বেদকরের পাদদেশে সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করে সংবিধান পাঠে জাতীয় কংগ্রেস। সংবিধান পাঠ করেন কংগ্রেস সমর্থিত আইনজীবীরাও। তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ করে রবিবার দুর্গাপুরে অভিনব প্রতিবাদ কর্মসূচি। মাননীয় বিচারপতিদের ভয় দেখানো নয়, ধর্মের সুরসুরি দিয়ে মানুষকে ভুলিয়ে রাখা নয়। সংবিধান প্রণেতা বাবা ভীমরাও আম্বেদকর মূর্তির নিচে মানুষকে নিজের অধিকার বোঝাতে সংবিধান পাঠ করলেন আইনজীবীরা। বাংলায় মাননীয় বিচারপতিদের ভয় দেখানো হচ্ছে, ধর্মের সুরসুরি দিয়ে মানুষকে সংবিধান প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করছে বিজেপি তৃণমূল। দেশ তো বটেই, বাংলায় বর্তমানে বিপন্ন সংবিধান। রবিবার এই অভিযোগগুলিকে সামনে রেখে দুর্গাপুরে অভিনব প্রতিবাদ কর্মসূচি দিল জেলা কংগ্রেস নেতৃত্ব। মানুষকে সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করতে সংবিধান পাঠ করলেন বিশিষ্ট আইনজীবীরা। সব ধর্মের মানুষকে সাথে নিয়ে আজ দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনে হর্ষবর্ধন রোডে সংবিধান প্রণেতা বাবা ভীমরাও আম্বেদকরের মূর্তির নিচে সংবিধান পাঠ করলেন আইনজীবীরা। সব ধর্মের মানুষকে নিয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এই অভিনব প্রতিবাদ কর্মসূচি জেলা কংগ্রেস নেতৃত্বের। গীতা পাঠ বা ধর্মের বেড়াজাল নয়, মানুষকে ফিরিয়ে দিতে হবে তার মৌলিক অধিকার। প্রতিক্রিয়া জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর। কংগ্রেসের এই কর্মসূচিকে পাল্টা কটাক্ষ তৃণমূল ও বিজেপি নেতৃত্বের। ব্রিগেডে বিজেপির গীতা পাঠের পাল্টা, দুর্গাপুরে কংগ্রেসের সংবিধান পাঠ। কংগ্রেসের সংবিধান পাঠকে সমর্থন করে বিজেপিকে বিঁধলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। বিজেপি আক্রমণ করে বলেন, ওদের পাপ দূর হোক ভারতবর্ষ থেকে। রাজনৈতিকভাবে আমরা গীতাকে ব্যবহার করি না। ব্রিগেডে কুরুক্ষেত্রের মাটি এনে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ শুরু হচ্ছে। বিজেপির গীতা পাঠকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ চড়ছে। ধর্মের উস্কানি দিয়ে সাধারণ মানুষকে ধর্মের বেড়াজালে আবদ্ধ করতে চাইছে বিজেপি। সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে এই অভিযোগ তুলে দুর্গাপুরে ডক্টর বি.আর. আম্বেদকরের পাদদেশে সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করে সংবিধান পাঠে জাতীয় কংগ্রেস। সংবিধান পাঠ করেন কংগ্রেস সমর্থিত আইনজীবীরা। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, দেশের মানুষকে জাগ্রত করতে এবং বিজেপির ধর্মের উস্কানির প্রতিবাদে তাদের এই সংবিধান পাঠ। এদিকে রাজ্যকে বঞ্চনা করছে বিজেপি, এই অভিযোগ তুলে দুর্গাপুরের ইস্পাত নগরী জুড়ে বাইক মিছিল তৃণমূলের। এই বাইক মিছিলে যোগ দিয়ে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, চেয়েছিলাম কর্ম দেখাচ্ছে ধর্ম। গীতা তো আমরাও পাঠ করি, কিন্তু রাজনৈতিকভাবে গীতাকে আমরা ব্যবহার করি না। এই পাঠ করে যদি ওরা অনৈতিক শাসনের হাত থেকে এবং গণতন্ত্রকে লুণ্ঠিত করার হাত থেকে রক্ষা করে, তাহলে আমরা গীতার যথার্থ ফল পাব। সংবিধানকেও হত্যা করছে বিজেপি, তীব্র কটাক্ষ করেন তিনি। এবং রাজ্য সরকার দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে। মানুষের দিন প্রতিদিনের চাল ডাল রান্না গ্যাসের দাম বাড়ছে, বেকারদের চাকরি নেই, একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, কৃষকরা তাদের ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না, তার উপরে সংবিধানের উপর অ্যাটাক হচ্ছে। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদের চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, তাদের বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, বিরোধীদের কণ্ঠকে রোধ করা হচ্ছে। পার্লামেন্টে 145 থেকে 50 জন সংসদকে, যেটা গণতন্ত্রের মেন পীঠস্থান, সাংবিধানিক যেটা কাঠামো তৈরি হয়, সেইখানে আঘাত এনেছে এবং দেখা গেছে তাদের বহিষ্কার করে দেওয়া হচ্ছে। স্বভাবত আমরা দেখেছি কেউ রাম মন্দির বানাচ্ছে, তো কেউ জগন্নাথ দেবের মন্দির বানাচ্ছে, কেউ গীতা পাঠ করছে, তো কেউ চণ্ডী পাঠ করছে। ধর্মের বেড়াজালে সমস্ত মানুষের দিন প্রতিদিনের সমস্যাকে ভোলানোর চেষ্টা হচ্ছে। তাই আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য যার নেতৃত্বে এই সংবিধান রচয়িতা হয়েছিল, সেই বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে আজকে আমরা সংবিধান পাঠ করে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধানকে রক্ষার লড়াই শুরু করেছি। গীতা পাঠের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান, এটা কোনো রাজনৈতিক দল করছে না, আমি এটাকে খণ্ডন করছি। এটা আমাদের যারা সনাতন ধর্ম অবলম্বী, বিভিন্ন মঠ মন্দির, বিশ্ব হিন্দু সেবা পরিষদ থেকে শুরু করে অনুকূল ঠাকুর থেকে বিভিন্ন যারা সেবা প্রতিষ্ঠান রয়েছে সনাতনী ধর্মের, তারা আয়োজন করছে।
ভারতীয় জনতা পার্টি এটা আয়োজন করছে না। আর দ্বিতীয়ত কথা বিষয় হচ্ছে, কংগ্রেস তো এর আগেই রামকে বলেছিল কাল্পনিক। আজকে রাহুল গান্ধী যখন ভোটের প্রচারে যাচ্ছে, ভারত জোড়ো যাত্রায় যাচ্ছে, তখন কেন বারবার পইতে দেখাতে হচ্ছে? ওই জন্য কংগ্রেসের যে লিডার আছে, ধর্মের নামে রাজনীতি ওনারা করেছেন, ধর্মের বিভাজনের রাজনীতি ওনারা করেছেন, ভারতীয় জনতা পার্টি করেনি। ভারতীয় জনতা পার্টি যখন 2টো সিট ছিল তখনও বলেছিল রাম মন্দির বানাবো, যখন 300 সিট হয়েছে তখনও বলেছিল রাম মন্দির বানাবো, এবং সেই শুভক্ষণ চলে এসছে 22শে জানুয়ারি। এবং যেটা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছে, সেটা গ্রিনিজ বুক অফ রেকর্ডে নাম আসবে। সেখানে সাধারণ মানুষ যারা সনাতন ধর্ম অবলম্বী রয়েছে সবাই এতে অংশগ্রহণ করবে। এতে কংগ্রেসের কেন বিপদ হচ্ছে? দরকার হলে কংগ্রেসেরাও আসুক, কেন ওই মঠ মন্দিরের সংস্থা যারা এটা আয়োজক করছে তারা সমস্ত লিডার দিকে, বিধায়ক দিকে সবাইকে নিমন্ত্রণ করেছে। মাননীয় বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাইকে ওনারা আমন্ত্রণ করেছে। কংগ্রেসেরও যদি বিধায়ক থাকে তাহলে তাদেরকেও আমন্ত্রণ করেছে। এটা ধর্মের সুশ্রীর বিষয় নয়। কংগ্রেস আগে চিন্তা করে ওনারা কি করছে। রাহুল গান্ধীকে বারবার কেন পইতে দেখাতে হচ্ছে, সনাতন বলে প্রমাণ করতে হচ্ছে? রাহুল গান্ধী যিনি কাল্পনিক বলেছিলেন, যে কংগ্রেস পার্টি রামকে কাল্পনিক বলেছিল, রাম সেতুর ঘটনাকে কাল্পনিক বলেছিল, তারা আজকে রাম নাম জপ করছে। ওরা ওই যে এখানে আমরা প্রতিবাদ মিছিলে লিখেছি না, যাওয়া হয়েছিল কর্ম, দেখাচ্ছে ধর্ম। গীতা তো আমরাও পাঠ করি। এই কদিন আগে আমি মায়েসে গিয়েও গীতা পাঠ করে এসেছি। তাতে ওনারা প্রথম গীতা চেনালেন নাকি আমাদের? ওদের পাপ দূর হোক ভারতবর্ষ থেকে। সেই পাঠ ওরা করে যদি আমাদের দেশকে অনৈতিক শাসনের থেকে এবং গণতন্ত্র লুণ্ঠিত করার এই প্রয়াসকে ব্যর্থ করে, আমরা তাতেই তৃপ্ত হব। গীতার যথার্থ পাঠের উপকার আমরা পাবো। আরে ভালো তো, আমরা তো আমি তো নিজেই গীতা পাঠ করেছি। আমাদের দল তো গীতা পাঠের পক্ষে। মানে কংগ্রেস রাজনৈতিকভাবে আমরা গীতাকে ব্যবহার করি না। কংগ্রেস সংবিধান পাঠ করছে, কংগ্রেস আজকে ভালো তো, ভালো তো, কারণ সংবিধানও তো হত্যা করছে এই বিজেপি। কাউন্টার করার জন্য কেউ যদি সংবিধান পাঠ করে, তারও আমি পক্ষপাতিত্ব নয়, তারও আমি পক্ষ নিতে পারবো না। সংবিধান পাঠ একদিন নয়। আমি মনে করি, আমি বলি, যেমন আমরা যারা ধর্মে বিশ্বাসী এবং যারা ধর্মকে বিশ্বাসী নয়, অনেকে ভারতবর্ষে মাথা তুলে সবাই বাঁচতে পারবো আমরা। যারা ভিন্ন ধর্মে বিশ্বাস করে তারা মাথা তুলে বাঁচবে, যারা যে ধর্মতে বিশ্বাস নয়, যাদেরকে নাস্তিক বলা হয়, তারা মাথা তুলে বাঁচতে। এটা দেশে আমাদের সংবিধান। কিন্তু যারা আমরা ধার্মিক, দেখবেন আমরা প্রত্যেকে বাড়িতে ধর্মগ্রন্থ রাখি, মাঝে মধ্যেই পড়াশোনা করি। আমি সব মানুষকে আহ্বান করি, ধর্মগ্রন্থের সাথে সাথে দেশের আইন বিচার ব্যবস্থা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি আমার অধিকার আছে, তার জন্য সংবিধান আছে, গাইডলাইন আছে। 365 দিনেও সংবিধান পড়া দরকার। তবে এই যেগুলো হচ্ছে, এগুলো ধর্মকে সামনে রেখে শুধু রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে। এটাকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমি চাই যারা ধার্মিক, প্রকৃত ধার্মিকা, 365 দিনই তারা গীতা পাঠ করুক না, তারা কোরআন 365 দিন পাঠ করুক না। কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে একদিন, হয়তো 5 বছরের মধ্যে একদিন হয়তো এসে কেউ কোরআন পাঠ করছে, কেউ চণ্ডী পাঠ করছে, কেউ গীতা পাঠ করছে, যে বাকি 4 বছর তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। কথা বিজেপি নয়, সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয়। অনেকেই ধর্মীয় আবেগকে কাজে লাগাতে চাইছে। আমি বারবার বলছি, আজকেও বলছি, ধর্মের নিরিখে ভোটটা যারা চাইছে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2014 সালের আগে বলেছিল হিন্দু খাতরে মে হ্যায়। আজকে হিন্দুকেও কিন্তু 1200 টাকার আশেপাশে আপনার গ্যাস কিনতে হচ্ছে, পেট্রোল ডিজেল কিন্তু 100 টাকার কাছাকাছি কিনতে হচ্ছে। 2011 সালের আগে বলেছিল মুসলমান বিপদে আছে রাজ্য সরকার। আজকে মুসলমান যদি বিপদ থেকে উদ্ধার করার নামে মুসলমানদের আজকে অবস্থা দেখুন, আর সারা দেশের হিন্দুদের আজকে অবস্থা দেখুন। এরা ধর্মের নামে ভোট চেয়েছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালনের শেষ পর্যায়ের প্রস্তুতি লক্ষ্য করা গেল দুর্গাপুর সিটি সেন্টারের সেন্ট টেরেজা ক্যাথলিক চার্চে। বিভিন্ন মূর্তির মাধ্যমে প্রভু যীশু খ্রিস্টের জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানে। উৎসবের প্রাক্কালের উদ্দীপনা দেখা দিয়েছে শহরবাসীর মধ্যে। রাত পোহালেই বড়দিন পালনে মেতে উঠবে সারা বিশ্ব তথা দেশের পাশাপাশি শহর দুর্গাপুরও। শহর জুড়ে উৎসবের প্রস্তুতি এখন তুঙ্গে। দোকানে দোকানে ঝুলছে সান্তা টুপি, ক্রিসমাস ট্রি, সান্তার পুতুল। প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালনের শেষ পর্যায়ের প্রস্তুতি লক্ষ্য করা গেল দুর্গাপুর সিটি সেন্টারের সেন্ট টেরেজা ক্যাথলিক চার্চে।
বিভিন্ন মূর্তির মাধ্যমে প্রভু যীশু খ্রিস্টের জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়েছে। উৎসবের প্রাক্কালে উদ্দীপনা দেখা দিয়েছে শহরবাসীর মধ্যেও। বড়দিন উপলক্ষে সকল ধর্মের মানুষের প্রতি শুভেচ্ছা জানান চার্চ কমিটির সদস্যরা। আমাদের চার্চে আজকে 25 তারিখ ডিসেম্বরে আমরা আজকে 24 তারিখ যেহেতু আমরা 25 তারিখে পালন করব জিজাসের বার্থডে আমরা সেলিব্রেট করব সবাই। আমরা চাইছি সবাই যত লোক আছে আমাদের পুরো ওয়ার্ল্ডে যত লোক আছে সবাইকে স্বাগত জানাবো, সবাইকে ভালো বিশেষ দিব যেন কি আমাদের 25 ডিসেম্বর আমরা ভালোভাবে সবাই একসঙ্গে পালন করতে পারি। এর মধ্যে কোনো ধর্ম কোনো পার্টিকুলার কোনো কিছু নাই, এখানে সবাই আসতে পারে, সবারই এখানে ওয়েলকাম আছে। সবাই একসঙ্গে মিলে খুশিভাবে একসঙ্গে আনন্দ করতে পারবো। আর প্রভুর দিনটাকে যে আমাদের দিনটা আছে, মুক্তিদাতা আমাদের আছে, তার জন্য আমরা যে কার্য আছে কার্যটা ভালোভাবে যেন পালন করতে পারি। আর আমাদের এখানে ফাদার আছেন, ফাদার অবিনাশ, আরও ফাদার আসবেন, যারা বাইরে থেকে আসবেন, আরও লোক আসবেন, সবাই জড়িত হবে। আমরা যে ডেকোরেশন করছি আমাদের পুরো টিম সবাই আছে, সবাই টিম নিজের ওয়ার্ক করছে ভালোভাবে, যেন যত লোকগুলো আসবে তাদের জন্য ভালো লাগে, সবই কিছু ভালো লাগে আর মানুষের মনটাও পরিবর্তন। আপনার নাম একবার আর অ্যাড্রেস? আমার নাম জন মাসি। এই জায়গাটা এটা নিজস্ব প্রতিনিধির, দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। অত্যাধুনিক ডিজাইন
ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে কুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বরজোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছে দামোদরের নদীর বালি। দামোদরের নদীর বালি পাথর অবৈধভাবে তুলে নেওয়ার ফলেই ক্ষয়ে যাচ্ছে নদীর ওপর থাকা ব্রিজের পিলারের নিচের অংশগুলি। এই বিষয়টি নিয়ে সরাসরি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে টুইট করেছেন আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছে দামোদর নদীর বালি। দামোদরের নদীর বালি পাথর অবৈধভাবে তুলে নেওয়ার ফলে ক্ষয়ে যাচ্ছে নদীর ওপরে থাকা ব্রিজের পিলারের নিচের অংশগুলি। এই বিষয়টি নিয়ে সরাসরি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে টুইট করেছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এই বিষয় নিয়ে আসানসোল দক্ষিণের বিজেপির বিধায়ক জানান, মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার সবকিছুই শেষ করে দিয়েছেন, যার থেকে বাদ যায়নি দামোদর নদীও। এমনকি বালি ও পাথরের সিন্ডিকেট চলছে বলেও জানান তিনি। সেখানকার তৃণমূল নেতারাই এই সিন্ডিকেট চালাচ্ছে। এইভাবে দিনের পর দিন বালি চুরি হতে হতে ক্ষয়ে যাচ্ছে পিলারের নিচের অংশগুলি। যখন তখন অঘটন ঘটতেই পারে ব্রিজের মধ্যে। অন্যদিকে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এই বিষয়ের প্রেক্ষিতে জানান, বিজেপির লোকেরা তৃণমূলের হয়ে অনেক কথাই বলেন। এমনকি তিনিও বলেন, আসানসোলের বিধায়ক যাকে বর্তমানে তৃণমূলের লোক বা চোর বলে সম্বোধন করছেন, পরবর্তী সময়ে যদি সেই ব্যক্তি বিজেপি ঝান্ডা ধরে ঘোরেন, তখনই তার দোষ ক্ষমা হয়ে যাবে। সকলের কাছে তাই অগ্নিমিত্রা পালের কোনো মন্তব্যই তাদের প্রভাব ফেলে না বলে জানান তিনি। এমনকি তিনি এও জানান যে তিনি ব্রিজের সম্বন্ধে যে অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে অবশ্যই ওই অঞ্চলটি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। যে দামোদর নদীর উপর যে ব্রিজ আছে, যাকে বলা হয় দামোদর ব্রিজ, সেখানে আমি কালকে টুইট করেছি। মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আমি ট্যাগ করে টুইটটা করেছি যে আজকে আমাদের যে যা যা জিনিস আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে, নদী শেষ করে দিয়েছেন, পরিবেশ শেষ করে দিয়েছেন, সেখানে দামোদর নদীও বাদ নেই। সেখানে বালির যে সিন্ডিকেট চলছে, পাথরের যে সিন্ডিকেট চলছে এবং যেটা চালাচ্ছে সেখানকার তৃণমূলের নেতা মন্ত্রীরা, সেই বালির ড্রেজিং করে করে, বালি তুলে তুলে ওই ব্রিজটা, রেল ব্রিজটা দামোদর নদীর ওপরে যে পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে, সেই পিলারের নিচগুলো ক্ষয়ে গেছে। মানে পিলারগুলো নদীর মধ্যে ছিল, কিন্তু সেখান থেকে বালিগুলোকে চুরি করে, পাথর চুরি করে, বোল্ডার চুরি করে পিলারগুলো এখন নেকেড হয়ে গেছে। এবং পিলারগুলো দেখে আমার ভয় লাগছে যে কোনো সময় মানে গড ফরবিড কোনো অঘটন না হয়। সেই জন্য আমি কালকেই টুইট করেছি এবং আজকে আমি ডিআরএম সাথে কথা বলেছি। আমার মনে হয়, আমি যেটা আমার মতামত জানিয়েছি, যে দরকার হলে ওই রুটে ওই দামোদর ব্রিজের উপর দিয়ে ট্রেন যাওয়া বন্ধ করে দিন,
যতক্ষণ না পিলারগুলো ঠিক করা হচ্ছে। আবার পিলারের নিচগুলো যেটা মানে প্রোটেক্ট করে রেখেছিল পিলারটাকে, সেটা এখন নেকেড, কার্টেসি মমতা ব্যানার্জির সরকার। এটা ইমিডিয়েটলি বিষয়টা খুব সিরিয়াসলি দেখা দরকার। আজকেও আমি ডিআরএম এর সাথে কথা বলেছি এবং আশা করি তিনি অবশ্যই স্টেপ নেবেন। ব্রিজ অবস্থা খারাপ, জর্জর অবস্থা। তিনি রেল মিনিস্টারকে এটা টুইট করে এবং চিঠি করে দিন ওকে ঠিক করা হোক। কেন তৃণমূল কংগ্রেসরা নিচের থেকে বালি কেটে বিক্রি করে দিয়েছে তাদের দলের লোক। কি বলবো, বিজেপির লোক কিছু বলতে পারে, ঠিক আছে? ওটা বালিতে তৃণমূলে লেখা আছে, কেউ তৃণমূলের লোক আছে না বিজেপির লোক আছে। হ্যাঁ, যাকে এমনি বলছেন তৃণমূলের লোক, কালকে দেখবেন বিজেপি ঝান্ডা ধরে আছে, তখন উনি চোর নেন। তখন তৃণমূলের ঝান্ডা তখন বলবেন চোর আছে। আর যেদিনই চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী, যতদিন তৃণমূলে ছিল তো তাকে চোর বলছিলেন, এবং যখন এই ওয়াশিং মেশিনে গেছে তো পরিষ্কার হয়ে গেছে। তাহলে অগ্নিমিত্র পল কি বললেন না বললেন সেটা জানার। এটা খুব ভালো যে উনি কেন্দ্র সরকারকে বলেছে ব্রিজ রিপেয়ার করার জন্য। হ্যাঁ, কেন্দ্রের সরকার ডেভেলপমেন্ট করার জন্য যে ফান্ড রাজ্য সরকারকে দেওয়ার কথা, এটা তো আমরা নাই, আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মানে দিল্লি থেকে শুরু করে পর্যন্ত আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। নিউজ আওয়ারে এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান।
অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 টাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 টাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। কার্ডিওলজি, ইউরোলজি, গাইনোকোলজি, সার্জারি, গ্যাস্ট্রোএন্টেরোলজি সহ বিভিন্ন বিভাগে সুচিকিৎসার সুবিধা মিলবে এখানে। সদা সর্বদা আপনাদের পাশে, আপনাদের প্রয়োজনে রয়েছে বিবেকানন্দ হসপিটাল। আমাদের ঠিকানা বিবেকানন্দ হসপিটাল, ডক্টর জাকির হোসেন এভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। অ্যাপয়েন্টমেন্ট ও ইনকোয়ারির জন্য ফোন করুন 034366103660। ইমার্জেন্সির জন্য ফোন করুন 9609601721। বিবেকানন্দ হসপিটাল সর্বদা আপনাদের পাশে। বিবেকানন্দ হসপিটাল, বিজ্ঞানসম্মত চিকিৎসা সুলভ মূল্যে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। রবিবার দুর্গাপুর ইস্পাত নগরের নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো শ্রমিক মিলন উৎসব 2023। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট আইনজীবী ও রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এই অনুষ্ঠানে উপাচার্যের বিরুদ্ধে কড়া সমালোচনা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আপনারা সকলে দেখছেন ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজ্যপালের তরফে বরখাস্ত হওয়া উপাচার্য বুদ্ধদেব সাউ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছে। এই বিষয়ে রাজ্য শিক্ষা ব্যবস্থাকে কড়া আক্রমণ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিক মিলন উৎসবের আয়োজন করা হয় রবিবার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট আইনজীবী ও রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। কোন পদ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পৌরোহিত্য করছেন বরখাস্ত হওয়া উপাচার্যের বিরুদ্ধে কড়া সমালোচনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, রাজ্যপাল অস্থায়ী উপাচার্যকে সরিয়ে দিয়েছিলেন, আবার তিনি সমাবর্তন অনুষ্ঠানে পৌরোহিত্য করছেন।
তুমি যদি উপাচার্য হিসেবে পৌরোহিত্য করেন সেটা বেআইনি, কিন্তু যদি সম্মানীয় ব্যক্তি হিসেবে ওনাকে আমন্ত্রণ করা হয়, এই দায়িত্ব দেওয়া হয়, সেটা আলাদা ব্যাপার। সেটাই আমরা জানতে চাইছি। কিন্তু এই ব্যাপার গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে বলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনায় সরব হন তিনি। শিক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যপালের দিকে ঠেলে দিচ্ছে, আর রাজ্যপাল মুখ্যমন্ত্রীর দিকে ঠেলে দিচ্ছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে ধ্বংস হয়ে না যায়, সেই জন্য শাসক থেকে বিরোধী এবং সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার বার্তা দেওয়া হয়। তিনি বলেন, গত বছর টেট পরীক্ষা হয়েছিল, তখন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছিলেন, এবার এখনো শুভেচ্ছা জানাননি, ভাবছেন কি করবেন। গত বছরে টেট পরীক্ষার্থীদের কি হলো? তাদের নিয়োগ হলো না, তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। তৃণমূলকে আক্রমণ করে বলেন, এই দল আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত, যারা ভালো আছেন তাদেরও কাজ করতে দেওয়া হচ্ছে না বলে আক্রমণ শানান তিনি। তিনি বলেন, যাদের দ্বারা বাংলার গণতন্ত্র নষ্ট হচ্ছে, যেখানে বাংলার হবু শিক্ষকরা চাকরি পাচ্ছেন না, তাদের সাথে একজোটে থাকবেন না বলেও জানান তিনি। সন্তানকে নিয়ে সবাইকে নিয়ে আনন্দ এখানেই। আমি শুধু এইটুকুই অনুরোধ করব, যখন আমাকে আপনাদের ইউনিয়নের প্রেসিডেন্ট বিশ্বরূপবাবু ফোন করে বললেন, আমি বললাম না, আমি যেতে পারবো না, আমার অনেক অসুবিধে, তো ব্যক্তিগত অসুবিধা থাকতেই পারে, শারীরিক অসুবিধে। পরে বন্ধু সৌরভ দত্ত, যিনি একজন যুক্তিবাদী মানুষ, কবিতা লেখেন, শ্রমিক, তিনি আমাকে বললেন, আমাদের 3 শ্রমিক বন্ধু আসছেন, যারা আপাতত ভাবে পৃথিবীতে প্রমাণ করেছেন যে তারাই সব, অন্য কেউ কিছু নন, তারা আসছেন। আমি ভাবলাম এত বড় সৌভাগ্য থেকে নিজেকে বঞ্চিত করব, সেই 3 জন বন্ধুর সঙ্গে দেখা করব না। সেই 3 বন্ধুকে আমি আপনাদের সামনে আরেকবার হাজির করছি। ভাই উঠে আসুন আপনারা। এই দেখতে পাচ্ছেন এই 3 জন, মহাদেবের মন্দির 4 ধাম। 4 ধামে কত দেবতার নাকি আবেশ আছে, তাকে বলা হয় দেবধাম। কোন দেবতা কিন্তু মানুষকে বাঁচাবার জন্য ঘুম থেকে উঠে জেগে ওঠেননি। কোন জাগ্রত দেবতার কোন জাগৃতির চিহ্ন পাওয়া যায়নি। হঠাৎ জেগে উঠল মানব দেবতা। আমার এই 3 শ্রমিক বন্ধুরা, তারা যখন দেখলেন যে টানেলের মধ্যে 41 জন শ্রমিক, এতদিন শ্রমিক পড়ে আছেন প্রায় 40 দিনের উপরে, কোন দেবতার ঘুম ভাঙেনি, কোন প্রধানমন্ত্রী দেবপূজার হঠাৎ আগ্রত হননি, কোন গীতা পাঠ, কোন কোরআন পাঠ, কোন বাইবেল পাঠও তাদের যখন জীবনের নিশ্চিত নিরাপত্তা দিতে পারছিল না, তখন আমার এই শ্রমিক ভাইয়েরা প্রমাণ করলেন যে আমরাই সৃষ্টি করেছি যন্ত্র, আমরাই সৃষ্টি করেছি এই মানব সভ্যতার প্রতিটি পদক্ষেপের পদচারণা। আমরাই পারবো আমার শ্রমিক বন্ধুদের বাঁচিয়ে আনতে। তারা নিজেরা নিজেদের বুদ্ধিমত্তা, ভাববেন না MA ডিগ্রি পেলে বা PhD করলে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলে তাদের বুদ্ধি হয়, কিন্তু জীবনে বেঁচে থাকবার যে বুদ্ধি, সেই বুদ্ধি প্রয়োগ করে আমার এই 3 ভাই, তারা আমার আটকে থাকা 41 জন ভাইকে ফিরিয়ে এনেছেন জীবন্ত, এবং প্রমাণ করে দিয়েছেন না, দেবতা নয়, মন্দির মসজিদ আল্লাহ গির্জা নয়, মানুষই সবার ওপরে, সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই। আমি তাই আপনাদের কাছে ছোট্ট নিবেদন করব, এই বাচ্চারা ওদের মধ্যে বসে আছে আনন্দ উৎসবের জন্য। মিলন উৎসব দেখি, বিভিন্ন উৎসব দেখি, কখনো চিন্তা ভাবনা, একটা দৃষ্টান্ত, যারা সমাজ ব্যবস্থা এগিয়ে যেতে যাদের সব থেকে বেশি ভূমিকা থাকে, সেই শ্রমজীবী মানুষ, সেই শ্রমিকদেরকে নিয়ে মিলন উৎসব। আমার সাথে আপনাদের এলাকারই লড়াকু নেতা, শ্রমজীবী মানুষের কথা বলার সৌরভদার স্বল্প দিনের পরিচিতি। আমি বিধায়ক হওয়ার পরেই আপনারা জানেন কি পরিস্থিতি হয়েছিল, সেই বছরে সেইভাবে আমি পেরে উঠতে পারিনি। গত বছরে আমি দেখেছিলাম এই ধরনের উৎসব হয়েছিল, আমাকে কিছু রিলসও পাঠিয়েছিলেন, তারপরে এই বছরে উনি আমাকে জানিয়েছেন বা আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আমার প্রোগ্রাম থাকার পরেও সেটাকে বাতিল করে এখানে এসেছি এই জন্যই যে শ্রমজীবী পরিবারের সাথে মিশতে পারবো, তাদের সাথে কথা বলে কিছু অভিজ্ঞতা আমার হবে, যার ফলে সেটা আগামী দিনে বাস্তব জীবনে, এবং আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আপনারা ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি করেছেন, আইনসভার মধ্যে গিয়েও কিছু বলতে পারার জন্য এই করতে পারে, তাতে আপত্তির কিছু নেই। এটাই তো স্বাভাবিক যে পরীক্ষা হবে, ছেলেমেয়েরা ভালোভাবে পরীক্ষা দেবে, সৎভাবে তাদের ঠিকভাবে মূল্যায়ন হবে, এটাই পদ্ধতি, এবং সেটা হোক, এটাই তো আমরা চাই।
তরফ থেকে বলা হচ্ছে যে মামলা হচ্ছে এতবার, এত মামলা হচ্ছে তার জন্য তারা চাকরি দিতে পারছে। আচ্ছা, মামলা কেন হয় বলুন তো? সাধারণ কথা, কোনো মানুষ নিজের সময় নষ্ট করে, পয়সা নষ্ট করে কোর্টে কি খেলা করতে যায়? মামলা হয় যেহেতু সরকার তারা বেআইনি কাজ করেন, তারা বেআইনি কাজ বন্ধ করে দিন, দেখুন মামলা হবে না, মিটে গেল ঝামেলা। মামলা তো হয় বিরোধ থেকে, বিরোধ যদি না থাকে তাহলে মামলা হবে। করেছে, আপনি যেটা বললেন এটাই ঠিক। যাদের চাকরি গিয়েছিল হাইকোর্টের নির্দেশে, তাদের পেছন থেকে সরকার মদত দিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে কিছুদিন ঠেকিয়ে রেখেছে, সেটা আবার হাইকোর্টে চলে এসছে। সুতরাং যে আটকে আছে এটা হচ্ছে সরকারের পরোক্ষ সমর্থন তাদের। যদি সরকার নিজে থেকে এই সমস্ত বেআইনি নিয়োগ বাতিল ঘোষণা করে দেয় তাহলে কোনো অসুবিধা নেই, ওই যে শূন্য পদ হবে সেখানে যারা মেধায় আছে তারা উঠে আসবে, এটাই তো একমাত্র বক্তব্য আমাদের। সমস্যার সমাধান তো রাজনৈতিক সমাধান, সেই রাজনৈতিক সমাধানের কথাই ভাবতে হবে। কেন এই যত সমস্যা তৈরি হয়েছে তা একটা দুর্নীতিমূলক সরকার ক্ষমতায় আছে বলে, সুতরাং সমাধানটা পরিষ্কার। গতকাল থেকে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, এই যে আপনি টাকা নিয়েছেন 27 লক্ষ টাকা কুণাল ঘোষ দাবি করছে, বিষয়টা একটু বলবেন খুলে? 27 লক্ষ কেন, 27 কোটিও বলতে পারতেন, তাতে কোনো আপত্তি নেই। প্রথমত 27 লক্ষ টাকা যে কুণালবাবু বলছেন দিয়েছেন, একজনকে এসে বলুন আমি টাকাটা দিয়েছি, তাহলে তো মিটে যাবে না। তারপরে বললেন না না আমাকে দেননি, আমার কোন অ্যাসিস্ট্যান্টকে দিয়েছে। সেই অ্যাসিস্ট্যান্টকে যখন জিজ্ঞাসা করে সে বলছে সম্পূর্ণ মিথ্যে কথা। কুণালবাবুরা নিজেরা দুর্নীতি করেন, তো ওরা সব কিছুর পেছনে দুর্নীতি খুঁজে বার করার চেষ্টা করছে। আসলে ওদের উদ্দেশ্য হচ্ছে ওই বেকার ছেলেগুলোকে বিভ্রান্ত করা, তাদের ভুল পথে পরিচালিত করা, এছাড়া কিছু না। আপনি ওদের পাশে আছেন? আমি সবসময় ন্যায়ের পক্ষে আছি। 100%, এটা ঠিক প্রশ্ন করেছেন। ওদের একমাত্র চেষ্টা হচ্ছে যে আমি কোনো রকমের মামলা থেকে সরে যাই। এমনকি সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল তখনও সেখানে তারা চেষ্টা করেছিলেন। তাদের একটাই বক্তব্য, বিকাশবাবুই মামলা যে উপাচার্য বুদ্ধদেব সাউ, তাকে রাজ্যপাল বরখাস্ত করেছিলেন, আর তিনি আজ সমাবর্তন অনুষ্ঠানে পৌরোহিত্য করছেন, কি বলবেন? দেখুন ব্যাপারটা কি হচ্ছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেভাবে ছেলে খেলা চলছে মোটেই কাম্য নয়। আলিয়া বিশ্ববিদ্যালয়ে যেনাকে ভিসি হিসাবে নিয়োগ করেছেন, ভিসির ক্রাইটেরিয়ার মধ্যে তিনি পড়ছেন কি পড়ছেন আমরা সকলে জানি। যা ইচ্ছা তাই হচ্ছে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে নিয়ে। আজকে মুখ্যমন্ত্রী রাজ্যপালের নামে দোষ দিচ্ছে, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কোর্টে বল ঠেলে দিচ্ছে। এরকম না করে আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে, শিক্ষা ব্যবস্থা না ধ্বংস হয়ে যায়, তার দিকে আমার মনে হয় বিরোধী থেকে শাসক এবং সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে, বলতে হবে। রাজ্যপাল মহাশয় হঠাৎ করে তিনি অস্থায়ী ছিলেন ভিসি হিসাবে, তাকে আবার তিনি ওই পদ থেকে তাকে সরিয়ে দিলেন, তারপরে আজকে সেখানে গিয়ে তিনি করছেন। এটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ছেলে খেলা হচ্ছে না? দিনের শেষে ক্ষতিগ্রস্ত তো আমরা হচ্ছি, বাংলাভাষী হচ্ছে, আমাদের পরিবারের সন্তানেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আজকে পৌরোহিত্য করছেন সেই অনুষ্ঠানে, সেইটাই তো প্রশ্ন থেকে যাচ্ছে, তিনি কোন রেজিগনেশন নিয়ে পৌরোহিত্য করছেন সেটাকে জানা দরকার আমাদের। যদি তিনি ভিসি হিসাবেই করেন তাহলে সেটাকে তিনি আনঅথরাইজ হয়ে যাচ্ছে, আর যদি তিনাকে রেজিস্ট্রার্ড বা যারা আছেন তারা যদি একজন সম্মানীয় ব্যক্তি হিসাবে তাকে আমন্ত্রণ করে তাকে দায়িত্ব দেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেটাই আমাদের দেখার বিষয়, এই যে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এর ফলে শিক্ষা ব্যবস্থার উপরে ইফেক্ট পড়ছে, একদম খারাপ বার্তা যাচ্ছে, অসন্তোষ হচ্ছে। আমরা চাইবো ভিসি বা যারা শিক্ষা ব্যবস্থার দায়িত্বে আছে তারা আমাদের পরিবারের সদস্য যারা বাংলার ছেলেমেয়েদেরকে তারা শিক্ষা দিক, যে শিক্ষা অর্জন করে আজকে সারা ভারতবর্ষের বাইরে ছড়িয়ে পড়ুক, বাংলার নাম উজ্জ্বল করুক। তার পরিবর্তে যদি এ ধরনের নোংরা রাজনীতি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত আমাদের সন্তানেরা হচ্ছে, আমাদের পরিবারের সদস্যরা হচ্ছে। গত বছরে টেট পরীক্ষা হয়েছিল সম্ভবত ডিসেম্বর বা নভেম্বর ডিসেম্বরের দিকে হয়েছিল, তখন শুভেচ্ছা জানিয়েছিলাম, এখনো পর্যন্ত কিন্তু শুভেচ্ছা জানাইনি। ভাবছি কি করব, কারণ গত বছরে যারা টেট দিয়েছে তারা আজকে কোন জায়গাতে আছে, তারা কোন জায়গায়, তারা ক্ষোভ প্রকাশ করছে, আর আজকে আবার টেট হচ্ছে। আমি চাইবো
গত বছর যারা টেট দিয়েছে তাদের রেজাল্ট আউট হোক, এবারে যারা টেট দেবে দ্রুত রেজাল্ট আউট করে তাতে নিয়োগ হোক। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকের অভাবে আচ্ছা, শিক্ষার পরিকাঠামো সেখানে ভেঙে পড়ছে। নীল সাদা রং করে দিলে শুধু শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন হয় না, পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দিতে হবে। ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না। আর এদিকে 1000 দিনের ওপরে, কেউ 700 দিনের, কেউ 600 দিনের রাস্তায় ফুটপাতে বসে আছে, আন্দোলন করছে, তারা চাকরি পাচ্ছে না। চলছে, আমি আশা, আমি তো বাংলার গণতন্ত্র যাদের দ্বারা ভুলণ্ডিত, তাদের সাথে একসাথে থেকে দেশের গণতন্ত্র রক্ষার লড়াই যাব না। আমরা আমাদের শক্তি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা গণতন্ত্র রক্ষার লড়াই থাকবো। INDIA জোটে যদি তৃণমূল কংগ্রেস থাকে, ওই জোটের সাথে আমরা থাকবো না। আর এটাও বলে রাখছি জাতীয় স্তরে আছে, রাজ্যতে জোট নেই, ও ধরনের জোটও আমরা থাকবো না। একদম পরিষ্কার, কংগ্রেস লেফট বলে কোনো ব্যাপার নয়। অবিজেপি তৃণমূল শক্তির সাথে আমরা লড়াই করব, শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি। কিন্তু রাজ্য স্তরে এক ধরনের, জাতীয় স্তরে আবার এক ধরনের জোট আমরা নাই। আমাদের স্পর্শবস্ত একা লড়াইয়ের প্রস্তুত আছে, মানসিক প্রস্তুতি আছে। যেখানে আমাদের লড়াই করতে পারবো সেই সমস্ত জায়গাগুলোতেই প্রার্থী দেবো। ওই জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে বা হাসির খোরাক হবে, ওই জায়গায় আমরা প্রার্থী দেবো না। দেখুন, কে লাভ হবে কে লস হবে সে দেখতে গিয়ে স্বাধীনতার 75 বছর পরে আজকে আমার দেখুন শ্রমিক ভাইরা কাজ করতে গিয়ে আটকে গিয়েছিল, তখন কিন্তু কেউ আমরা আগিয়ে আসিনি। সেই শ্রমিকে এগিয়ে এসেছে তার ভাইকে বাঁচানোর জন্য, সেই শ্রমিকের পাশে থাকার জন্য। কার লাভ কার লস আমাদের হিসাব করলে হবে না। শ্রমিক তার শ্রমের মূল্য পাক, সেই লড়াই আমাদেরকে থাকতে হবে। চা শ্রমিক তার শ্রমের মূল্য পাচ্ছে না, এদিকে আপনি বিজেপির সুবিধা হয়ে যাবে, তৃণমূলের সুবিধা হয়ে যাবে, লেফটের লস হয়ে যাবে। ও হিসাব নিকাশ করার জন্য রাজনীতির ময়দানে এসেনি, শ্রমজীবী মানুষের যাতে উপকৃত হয় সেই জন্যই রাজনীতির ময়দানে এসেছি আমরা। মীনাক্ষীদেরও এরকমই কথা শুনতে হচ্ছে রাস্তায়, কি বলবেন? মীনাক্ষী থেকে শুরু করে যারা যুব লিডার আছে অবশ্যই শুনতে হবে, কারণ হচ্ছে দলুয়াখাকি জয়নগরে যারা 20টা বাড়িকে আগুন লাগিয়ে দিল, তারা যারা আগুন, সবাইকে নিয়ে আনন্দ করুক অসহায় মানুষ দিনের পর দিন। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। তার বিরুদ্ধে আজকে আমাদের হাতে হাত গরম প্রমাণ। রবিবার ফোন কলের মাধ্যমে পৌষমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়, রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উদ্বোধনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর বার্তা, কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের স্থানকে কলুষিত করুক, আমরা সেটা চাই না। পাশাপাশি মেলার আয়োজকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। সেটা মানুষ ভালোভাবে নেয়নি। কাজে আমি আমার পিএমকে, এসডিওদের সকলকে এবং আমাদের সকল সাথীদের আমি অভিনন্দন জানাবো এই কারণে যে পৌষ মেলাটাকে নিজেদের হৃদয় দিয়ে, অর্পণ হৃদয় দিয়ে, হৃদয়ের অঙ্গন থেকে যেভাবে আপনারা সাজিয়েছেন তার কোনো তুলনা হয় না। পৌষ মেলা রাঙামাটির পথ, গামছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ঘুরায় এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ্য মর্যাদা দেওয়ার জায়গা থেকে কেউ কলুষিত করুক, এটা আমরা চাই না। সতর্কতার সাথে, সাবধানতার সাথে, ভালোবাসার সাথে বিশ্বভারতী আঙ্গিক সমস্ত পরিবেশকে রক্ষা করে সুন্দরভাবে এই মেলা আপনারা করুন এবং অনেক মানুষ আসবেন এবং তারা আপনাদের ভালোভাবে মেলা দেখবেন। মেলা আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়। মেলার মধ্যে গরিব বড়লোকের কোনো সীমারেখা থাকে না, মেলার মধ্যে সাদা কালার কোনো সীমারেখা থাকে না, মেলার মধ্যে জাতীয় জাতপাত নিয়ে কোনো সীমারেখা থাকে না। মেলা মানে মেলা, সব মানুষের সব ধর্মের খেলা। ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলার ভার্চুয়ালি উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী। 3 বছর পর ফের শান্তিনিকেতনের পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে। পূর্বপল্লীর মাঠে হচ্ছে এই মেলা, তবে বিশ্বভারতী নয়,
মেলার আয়োজন করেছে বীরভূম জেলা প্রশাসন। রবিবার ফোন কলের মাধ্যমে পৌষ মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়, রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়, বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, আশ্রমিক সুপ্রিয় ঠাকুর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর বার্তা, কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের স্থানকে কলুষিত করুক, আমরা সেটা চাই না। পাশাপাশি মেলার আয়োজকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি বলেন, মেলায় লক্ষাধিক মানুষের আগমন হবে। মেলা ঘুরে ভালোই লাগছে, আবার 3 বছর পর যে এই মাঠে মেলা বসেছে তার জন্য খুবই ভালো লাগছে। এই মেলাতে এলাম, ভালো লাগছে, সব দোকানপাট বসেছে, সব ফ্যামিলি নিয়ে মেলা ঘুরতে এসেছি, খুবই ভালো লাগছে। এখন অবধি এই তো ঘুরে ঘুরে দোকানপাট দেখছি, বাউল হচ্ছে, এই শুনলাম একটু বাউল। যিনি অগ্নিতে, যিনি জলে, যিনি বিশ্বভ্রমণকে আবিষ্ট করে রয়েছেন, যিনি ঔষধিতে আছেন, বনস্পতিতে রয়েছেন, সেই দেবতাকে নমস্কার করি। মেলার উদ্বোধন করলেন 7ই পৌষ, 24শে ডিসেম্বর মেলা শুরু হয়ে গেল। আর কি বলবেন, 3 বছর মেলা হয়নি, তারপরে মেলা নতুন করে আবার মনে হচ্ছে প্রাণ পেল এই পূর্বপল্লীর মাঠ, কি বলবেন? সর্বপ্রথম সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাই। বিগত দিনে আমাদের বোলপুর সংলগ্ন এরিয়ার যে ব্যবসায়ীরা ছিল, বিশেষ করে হোটেল ব্যবসায়ী শুরু করে বাকি ব্যবসায়ীরা, তাদের মাথায় হাত পড়ে গিয়েছিল, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এরিয়ার মানুষ। এই মেলাটা হওয়ার জন্য আমাদের সকলের মধ্যে একটা খুশির হাওয়া আছে। দেশ দেশান্তর থেকে অনেক দোকানদার তারা এসেছে স্টল নিয়ে, তারা ব্যবসা করছে, আমরা সকলেই খুশি। সঙ্গে সঙ্গে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগে এই মেলাটা যে দুবারা এই পূর্বপল্লীর মধ্যে স্থাপিত হলো, তার জন্য আমরা সকলে আর একবার নতমস্তকে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই। মানে ভিড় কি ব্যাপক দেখছেন কেমন? আমাদের যেটা আশা আছে, আমরা যেটা অনুভব করতে পারছি, গতকাল রাত 12টা পর্যন্ত ছিলাম, তখনও কয়েক হাজার মানুষ ছিল। আজকে তো মনে হচ্ছে লক্ষাধিক মানুষের সমাগম হয়ে গেছে। জানি না সন্ধ্যা অবধি মানুষ এখানে জায়গা হবে কি না, কীভাবে মানুষ চলাচল করবে। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন 2000 থেকে বেশি ফোর্স নিয়ে এখানে মোতায়েন আছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে তারা ওয়াচ করছে, ওয়াচ টাওয়ারের মাধ্যমে বলুন, মোটরসাইকেল র্যালির মাধ্যমে বলুন, বা তারা ড্রোন ক্যামেরার মধ্য দিয়েও সবার পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। তাছাড়া বোলপুর মিউনিসিপ্যালিটি যারা আমাদের স্বেচ্ছাসেবী আছে তারাও পরিষেবা দিচ্ছে। সুতরাং আমরা সকলে মিলিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে ম্যাচটা সুষ্ঠু সম্পন্ন হয়। সে বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। রবিবার সূর্য সকালে ইস্পাতনগরীর বিজনে হওয়া বাইক র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করার পাশাপাশি ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানকে কটাক্ষ করেন মন্ত্রী। লোকসভা ও রাজ্যসভায় বিরোধী সাংসদদের সাসপেন্ড। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এক বাইক র্যালির আয়োজন করল রাজ্যের শাসক দল। রবিবার সকালে ইস্পাতনগরী বি জোনে হওয়া বাইক র্যালিতে হাজির ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। র্যালির মধ্য থেকে মোদী সরকারের বিরোধিতায় আওয়াজ তোলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করার পাশাপাশি ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানকে কটাক্ষ করেন মন্ত্রী। অনৈতিক রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে এবং গণতন্ত্রকে লুণ্ঠিত করে একেবারে বিরোধী শূন্য করে লোকসভা রাজ্যসভা চালানোর এই প্রয়াসের বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সবের বিরুদ্ধে সর্বোপরি রাজ্যকে অনৈতিকভাবে বঞ্চনা করার বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল। ওরা ওই যে এখানে আমরা প্রতিবাদ মিছিলে লিখেছি না, যাওয়া হয়েছিল কর্ম দেখাচ্ছে ধর্ম। গীতা তো আমরাও পাঠ করি, এই কদিন আগে আমি মায়েসে গিয়েও গীতা পাঠ করে এসেছি। তাতে ওনারা প্রথম গীতা চেনালেন নাকি আমাদের? ওদের পাপ দূর হোক ভারতবর্ষ থেকে। সেই পাঠ ওরা করে যদি আমাদের দেশকে অনৈতিক শাসনের থেকে এবং গণতন্ত্র লুণ্ঠিত করার এই প্রয়াসকে ব্যর্থ করে, আমরা তাতেই তৃপ্ত হব। গীতার যথার্থ পাঠের উপকার আমরা পাবো। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল। চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447। এছাড়াও 8670909033। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। নিউজ আওয়ার এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে টিভি নিউজ 10। আপনারা দেখতে পাচ্ছেন আকাশতরী কেবলের 260 নম্বর চ্যানেলে এবং ডিজিকাস্টের 167 নাম্বার চ্যানেলে টিভি নিউজ 10। আপনারা মানে আমরা। নমস্কার।